দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ব্যাংক খাতে গ্রাহকের আস্থা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর জামাল, আমরা আলোচনা করছিলাম, আলোচনার মাঝে যে রিপোর্টটি দেখলাম সে আলোচনা কিন্তু বলি, সেটি হচ্ছে যে ব্যাংক খাতের যে অগ্রগতি নতুনভাবে শুরু হয়েছে, আমানতকারীদের মাঝে যে উদ্দীপনা তৈরি হচ্ছে, সেটি আসলে লং টার্ম জিয়ে রাখা কিংবা এই ব্যাংক খাতে আস্থা ফেরানো, সেটা টেকসই করার জন্য আসলে কি করা দরকার? এটা টেকসই করতে হলে আপনার যে এখন যে একটা স্থিতিশীলতার দিকে যখন যাবে অর্থনীতিতে, তখন কিন্তু আপনার আস্তে আস্তে মানুষের আস্থা বাড়বে। আস্থা বাড়ার মধ্য দিয়েই কিন্তু আপনার এই স্থিতিশীলতা আরো বাড়বে। সেটা বাড়বে মানুষ যখন ডিপোজিট টাকা জমা দিল, আবার উঠে নেওয়ার সময় যদি কোনো রকমের সন্দেহ না থাকে যে দিতে পারবে কিনা, এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। এবং সেটা যদি তখন ব্যাংকিং ব্যবস্থার উপরে একটা অনাস্থা তৈরি হয়। সেই অনাস্থা যাতে তৈরি না হয়, এটা আপনার এই বিষয়ে এই যে আপনার যারা আপনার রেগুলেটরি ইনস্টিটিউশনগুলো আছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে আরম্ভ করে অন্যান্য সবাই যাতে একযোগে এক সুতায় কাজ করে, একসাথে একই উদ্দেশ্যে যদি কাজ করে, তাহলে কিন্তু আপনার এটার প্রবলেম হবে না। টানাটানি থাকবে, অভাব অনটন থাকবে, বিভিন্ন প্রবলেম গেছে ওভারকাম করে, আবার প্রবলেমের পরেই তো এখন আবার এটাকে স্টেবল যে করা, এটা দিস ইজ এ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা নতুন কিছু না। উন্নয়নশীল দেশে, বাংলাদেশের মতন দেশে বহুবার সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হলে কি হবে? রাষ্ট্র কি চলে যাবে? নো, রাষ্ট্র উইল কন্টিনিউ। যারা চালাবে তারা যদি নিয়ম মাফিক চালায় এবং নির্মোহভাবে চালায় এবং নিউট্রালি চালায়, ইন দ্যাট কেস এটা বিষয়টা কিন্তু উদ্ধার হয়ে আসবে। বাংলাদেশ ইকোনমির একটা বিরাট একটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটাকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। এবং সেটা ইউটিলাইজ করার এখন নন পার্টিশন গভর্নমেন্ট থাকাতে মানুষের একটা আস্থা ফেরত আসতেছে। এটাও যদি আবার পার্টিশন রূপান্তরে যায়, রাজনৈতিক রূপান্তরে যায়, তখন কিন্তু আস্থার সংকট দেখা দিবে। সেই ক্ষেত্রে এই অবস্থায় এই নিরপেক্ষ সরকারের নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যদি স্থিতিশীলতা আনতে না পারে, তাহলে কোন সময় আপনি আনবেন? একটা বিষয় যে নিরাপত্তা সংকটের কারণে কেউ বাসা বাড়ি কিংবা অন্য খাত থেকে টাকা কি ব্যাংকে জমা করছে, এরকম কি বিষয় মনে করছেন কিনা? এটাও হতে পারে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, স্টিল গভর্নমেন্টের কন্ট্রোলে আসে নাই। এটা মুখে বললে তো হবে না, আপনার কাজে রূপান্তর করতে হবে। এখনো চাঁদাবাজি চলছে ইন এ ডিফারেন্ট ফর্মে, এখনো আপনার রাহাজানি চলছে ডিফারেন্ট ফর্মে, এখনো আপনার সামান্য ইস্যুতে আন্দোলন একটা হয়েছে, আন্দোলনেতে সরকার পরিবর্তন হয়ে এখন তো একটা সরকার আছে, এখানে তো কোনো সাব সরকার নাই। ওই সমস্ত লোক যদি মনে করে যে যারা আন্দোলন করে সরকার পরিবর্তন করছে এখন তারা সরকারের মালিক, নো, এটা সরকার ইজ এ ডিফারেন্ট থিং। সরকারের কতগুলা ইউনিট আছে, সেই ইউনিটগুলা যদি সবগুলা সঠিকভাবে কাজ করতে পারে, যেমন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিরাট ব্যর্থতা, এখনো পর্যন্ত দে কুড নট রিঅর্গানাইজ দি হোল ফোর্স, একটা ইউনিটের ইয়েতে আনতে পারে নাই। আপনার 3 মাস তো পার হয়ে গেছে, 3 মাসের ভিতরে যদি না পারে, তাহলে এখন তো অ্যাবসলিউট পাওয়ার এদের কাছে, এই গভর্নমেন্টের কাছে, এরাই তো ঠিক করবে। তো ইন দ্যাট কেস এখানে সরকারকে কাজ করতে দিতে হবে। সরকারের কাজে যারা বাধা সৃষ্টি করে, বিভিন্ন জায়গায় জঞ্জাল সৃষ্টি করে, ওদেরকে কিন্তু মানে ওনারা সংযত হওয়া লাগবে। সংযত যদি না হয়, বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি না, বাংলাদেশ হলো 20 কোটি লোকের, এবং সেই 20 কোটি লোক সুখে শান্তিতে যখন থাকবে, তখনই বাংলাদেশের উন্নতি হবে। এবং সেটা সবাই ইরেসপেক্টিভ অফ ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবাই যদি শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো এটার পূর্বশর্ত। সেই পূর্বশর্ত যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা এস্টাবলিশ না করতে পারে, ল অ্যান্ড অর্ডার জিনিসটা এবং কোর্ট সিস্টেমে যদি দলীয়করণের জায়গায় আরেক দলীয়করণ হয়,
in that case it is also একটা বিষয় difficult. জানতে চাই যে এবং এদিকে ব্যাংকের লোন, ব্যাংকের রেট বাড়িয়ে, সুদ হার বাড়িয়ে যেমন আমানত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কিন্তু আবার কর্মসংস্থানের জন্য যে বিনিয়োগ প্রয়োজন সেটি কিন্তু আবার কমে যাচ্ছে। তো এই যে উভয় সংকট, এটি আসলে কিভাবে ব্যবস্থা করা যায়? এটা একটা সাময়িক ব্যাপার হিসাবে গভর্নমেন্ট এটা নিচ্ছে, কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট এই সুদের হার কিন্তু এটা অস্থায়ী বিষয়। এটা কিন্তু আমেরিকাতে দেখেন সুদের হার ছিল 2%-এর নিচে এক সময়, সেটা 8 পর্যন্ত করছে কইরা তারা আবার এটার মেকানিজম, মনিটারি মেকানিজমের মাধ্যমে এটাকে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তারা এগুলো করে। এটা কিন্তু চিরস্থায়ী কোনো বন্দোবস্ত না, চিরস্থায়ী বন্দোবস্ত না, এটা টাইম টু টাইম অ্যাপ্লাই করে। এবং গভর্নমেন্ট যে ব্যবস্থাগুলো নিচ্ছে আরো কিছু নেওয়া দরকার, কিন্তু যা নিচ্ছে এগুলো যদি বাস্তবায়ন করতে পারে, ইন দ্যাট কেস আপনার জিনিস ঘুরে আসবে। যেমন আপনার এক্সচেঞ্জ রেটের জিনিসটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে। এক্সচেঞ্জ রেট একসময় কিন্তু বিয়ন্ড কন্ট্রোল ছিল, এবং সেটাকেও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের ভিতরে নেওয়া হয়েছে। ফরেন এক্সচেঞ্জ, ডলারের সাথে যে ইন্টারন্যাশনাল যে এক্সচেঞ্জ, সেই রেটটা সেটাও কিন্তু এখন অনেকটা স্থিতিশীলতার মধ্যে এখন আছে। তাহলে এখানে ইন্টারেস্ট রেটও ব্যাংকের, আপনি যদি ডিপোজিট যদি হাইয়ার রেটে নেন তাহলে আপনাকে হাইয়ার রেটে লোন দিতে হবে, তাহলে তা না হলে তো ব্যাংকিং ব্যবসা টিকবে কিভাবে? সেখানেও ব্যাংকিং ব্যবসার জন্য প্রবলেম হবে। তো সেটা সাময়িক, মোস্ট প্রবাবলি এইটা মুদ্রানীতির কারণে তারা এটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করে ইনফ্লেশনটাকে যাতে কন্ট্রোলে রাখে। অনেকগুলো তো প্রবলেম তো একটা দুইটা না, অনেকগুলো প্রবলেমের ভিতরে মানুষের আস্থার সংকট, তারপরে ইনফ্লেশনের জিনিসপত্র দ্রব্যমূল্যের সংকট, তারপরে আবার ইনফ্লেশন বাড়তেছে, সেটা বাড়া, এটা সর্বোচ্চ পর্যায়ে এখন আছে। তো সেটাকে নিয়ন্ত্রণে রাখা, সেটাও নিয়ন্ত্রণ রাখতে হবে। জনাব জামালউদ্দিন, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং সার্বিক অবস্থানে। আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামালউদ্দিন আহমেদ।